নমস্কার, সকলে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, সকলে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আজকের ক্লাসে আপনাদের স্বাগত। আগের দিন ক্লাসটা আপনাদের হয়েছিল তো? শুভদীপ স্যার নিয়েছিলেন? গতকাল স্যার। হুম, সরি, হ্যাঁ স্যার। গতকাল, হ্যাঁ আগামীকাল না। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তো এর আগে আমার ২ টো ক্লাস হয়েছে। আহ, তার মধ্যে আমরা কিছু জিনিস শিখেছি। সেগুলো সোমনাথবাবু, আপনি তো প্রতিটা ক্লাসেই ছিলেন। এখনো পর্যন্ত আমরা কি কি শিখেছি যদি আপনি একটু বলতেন, মনে আছে কতটা আপনার? স্যার ওই স্যার, স্যার কি করে স্যার ভাষাটা হয় স্যার, ওই একদম আহ, শব্দ থেকে শুরু করে স্যার কিভাবে পরপর পরপর প্রত্যয় যোগ করতে হয়, তারপর স্যার আহ, এইভাবে পরপর করে কিভাবে মানে সংস্কৃত ভাষাটা হয়, এটা স্যার স্টেপ বাই স্টেপ ওটা স্যার বুঝিয়েছিলেন। হুম। আর স্যার এছাড়া কারক বিভক্তি, তার মধ্যে আপনি স্যার, সুপ্রত্যয় কি, তিং প্রত্যয় কি? হ্যাঁ 10 প্রকারের গণ, সেটা নিয়েও একটা মানে আগের ক্লাসে শেষ ক্লাসে আলোচনা হয়েছিল যে গণগুলি 10 প্রকার হয়। তারপর স্যার গণ হচ্ছে ওই প্রথম যে আহ, শব্দ, সেই শব্দর নাম অনুসারেই গণের নামকরণ করা হয়, এটা বলেছিলেন স্যার পানিনি উনি হুম, ব্যাখ্যা হুম, করে। হুম। পঙ্কজবাবু, আর কিছু নতুন? স্যার স্যার কৃদন্ত কৃদন্ত পদ কিভাবে হয়, তদ্ধিতান্ত পদ কি করে হয়, তারপর হচ্ছে হুম, শব্দগুলো যে চকারাম, ব্যঞ্জনান্ত শব্দ, স্বরান্ত শব্দ, এগুলো হুম, স্যার শিখিয়েছিলেন। আর হচ্ছে কয়েকটা তদ্ধিত তত্ত্বের উদাহরণ দিয়েছিলেন, যেমন হচ্ছে বাসুদেব, তারপর হচ্ছে দাশরথী, এগুলো কয়েকটা হুম। তদ্ধিত তত্ত্বের উদাহরণ দিয়েছিলেন। এইসব আমরা দেখেছি তাহলে, তাই তো? তো এরপর যেটা মেন জিনিস, সেটা আমরা পড়বো এখন। সেটা হচ্ছে উক্ত অনুক্ত বিচার। উক্ত আর অনুক্ত, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সংস্কৃতে। একটু দাঁড়ান, আমাদের এখানে আবার কারেন্ট চলে গেল, আজকে বৃষ্টি হচ্ছে এখন। আগের দিন ক্লাসে আমরা এতদূর পর্যন্ত দেখেছিলাম, তাই তো? কস্মিন কারকে কাহা বিভক্তিহি, এতদূর পর্যন্ত দেখেছিলাম, তাই তো সোমনাথ বাবু এবং পঙ্কজ বাবু? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ এগুলো হয়েছিল স্যার। হুম। এরপর তাহলে আহ, এই জায়গাটা একটু থাক, এটা পরে দেখব। এরপর আমাদের উক্ত অনুক্ত বিচার নিয়ে এবার একটু দেখতে হবে। তো
আমরা সকলেই জানি যে বাক্য প্রয়োগটা আমরা করি, বাক্য প্রয়োগ আবার ৩ ধরনের আমরা করে থাকি। ৩ ধরনের বাক্য প্রয়োগ আমরা করে থাকি। একটা হচ্ছে কর্তৃবাচ্যে বাক্য প্রয়োগ করি আমরা, ভাববাচ্যে বাক্য প্রয়োগ করি আর কর্মবাচ্যে বাক্য প্রয়োগ করি। তো এর মধ্যে আমরা সকলেই জানি কর্তৃবাচ্য মানে হচ্ছে কর্তাই যেখানে প্রাধান্য পায় আর বাকি সমস্ত জিনিস কি হয় সেখানে অপ্রধান হয়। কর্মবাচ্যে কর্ম একমাত্র প্রাধান্য পায়, বাকি সব জিনিস অপ্রধান থাকে। আর ভাববাচ্যে ভাব অর্থাৎ ক্রিয়া প্রাধান্য পায়, বাকি সমস্ত জিনিস অপ্রধান থাকে। ঠিক আছে? তো এই যে প্রধান আর অপ্রধান সেটা কি ব্যাকরণের ভাষায় উক্ত আর অনুক্ত বলা হয়। ঠিক আছে? তাহলে প্রধান আর অপ্রধান কি ব্যাকরণের ভাষায় উক্ত আর অনুক্ত বলা হয়। ঠিক আছে? তাহলে কর্তৃবাচ্যে কর্তা প্রধান না বলে আমরা এটা বলতে পারি যে কর্তৃবাচ্যে কর্তা উক্ত হয়, বাকি সমস্ত কিছু অপ্রধান না বলে আমরা এটা বলতে পারি বাকি সমস্ত কিছু অনুক্ত হয়। এটা বলতে পারি কি না? হ্যাঁ স্যার, পারি স্যার। হুম। তাহলে কর্তৃবাচ্যে কর্তা উক্ত, বাকি সমস্ত কারক অনুক্ত। কর্মবাচ্যে কর্ম উক্ত, বাকি সমস্ত কারক অনুক্ত। ভাববাচ্যে ক্রিয়া উক্ত, বাকি সমস্ত কারক অনুক্ত। ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখুন, যেটা উক্ত হচ্ছে সেটা সবসময় প্রধান হচ্ছে, আর বাকি যেগুলো অনুক্ত হচ্ছে সেগুলো সবসময় অপ্রধান হচ্ছে। এবার একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যখন যেটা উক্ত বা প্রধান হবে তখন সেখান থেকে প্রথমা বিভক্তি হবে, বাকি কিন্তু যেখান থেকে যেই বিভক্তি হওয়ার কথা সেখান থেকে সেই বিভক্তিই হবে। ঠিক আছে? তাহলে যখন কর্তা উক্ত হবে কর্তা থেকে প্রথমা হবে, আর যখন কর্ম উক্ত হবে কর্ম থেকে প্রথমা হবে, আর যখন ক্রিয়া উক্ত হবে অথবা আহ, আহ, ক্রিয়ার যে বাচক যেই পদটা থাকবে সেখান থেকে প্রথমা হবে। ঠিক আছে? এবার ক্রিয়ার বাচক আমরা সবসময় জানি যে কোনো শব্দরূপ হয় না, ক্রিয়ার বাচক সবসময় ধাতুরূপ হয়। তাই ভাববাচ্যে ধাতুর সবসময় প্রথমার একবচনেই প্রয়োগ হয়, বাকি কোথাও প্রয়োগ হয় না। ঠিক আছে? কিন্তু কর্তৃবাচ্যে কর্তা প্রধান হয় বলে কর্তায় প্রথমা থাকে, আর কর্মবাচ্যে কর্ম প্রধান হয় বলে বা উক্ত হয় বলে কর্মে প্রথমা থাকে। ঠিক আছে? দেখুন এবার কর্তৃবাচ্যে কর্তা যখন উক্ত হচ্ছে বা কর্তা থেকে যখন প্রথমা হচ্ছে, বাকি যেই সমস্ত কারক আছে তার থেকে যেই বিভক্তি হওয়ার কথা সেই বিভক্তিই হয়। ঠিক আছে? যেমন হচ্ছে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হওয়ার কথা, তাই দ্বিতীয়াই হবে। করণ কারকে তৃতীয়া হবার কথা, তাই তৃতীয়াই হবে। সম্প্রদান কারকে চতুর্থী হবার কথা, তাই চতুর্থীই হবে। অপাদান কারকে পঞ্চমী হবার কথা, তাই পঞ্চমীই হবে। আর সম্বন্ধে ষষ্ঠী আর অধিকরণে সপ্তমী। কর্মবাচ্য যখন কর্ম উক্ত বা প্রধান হবে তখন কর্মতে প্রথমা হবে, তাহলে কর্তৃকারকে কি বিভক্তি হবে? তখন বলা হচ্ছে কর্তা যখন অপ্রধান বা অনুক্ত হয়ে যাবে তখন কর্তায় কিন্তু তৃতীয়া বিভক্তি হয়, আর কর্তা যখন প্রধান হয় কর্তৃবাচ্যে তখন সেখানে প্রথমা হয়। ঠিক আছে? এই তিনটে জিনিস সবসময় বাচ্য পরিবর্তনের সময় মাথায় রাখতে হবে যে যখন যেটা উক্ত বা প্রধান তখন সেখান থেকে প্রথমা বিভক্তি। এখন কর্তৃবাচ্যে কর্তা প্রধান তাই কর্তা থেকে প্রথমা, কর্মবাচ্যে কর্ম প্রধান তাই কর্ম থেকে কি হচ্ছে দ্বিতীয়া। দাঁড়ান আপনাদের এখানটা একটু লিখে দিলে ভালো হবে।
আচ্ছা, ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হুম। কি বলা হচ্ছে যে যখন যেটি প্রধান তখন সেটি থেকে প্রথমা। ঠিক আছে, এখন কর্তৃবাচ্যে কর্তা প্রধান, তাই কর্তা থেকে প্রথমা। কর্মবাচ্যে কর্ম প্রধান, তাই কর্ম থেকে প্রথমা। আর ভাববাচ্যে ক্রিয়া প্রধান, তাই ধাতুর সবসময় প্রথমার এক বচন হয়। ঠিক আছে, এই কটা জিনিস সকলে বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, স্যার বুঝতে পেরেছি এটা। আচ্ছা, এরপর আমরা সাধারণত কি জানি? আহ, কর্তা, তাহলে প্রথমা বিভক্তিটা কার জন্য? প্রথমা বিভক্তি যখন উক্ত হবে তার, যেটা উক্ত হবে তার জন্য। তাহলে যখন কর্তা উক্ত হবে কর্তার জন্য, কর্তৃকারকের জন্য প্রথমা বিভক্তি, আর কর্মকারকের জন্য প্রথমা বিভক্তি। দ্বিতীয়া বিভক্তি কার জন্য? যখন কর্ম অনুক্ত বা অপ্রধান হবে। ঠিক আছে, তৃতীয়া বিভক্তি এরপর যেটা যেমন সেরকম। করণ কারক, চতুর্থী বিভক্তি সম্প্রদান কারক, পঞ্চমী বিভক্তি অপাদান কারক, ষষ্ঠী বিভক্তি কোন কারক থেকে হয় না, সম্বন্ধ বোঝালে। আর সপ্তমী বিভক্তি অপাদান কারক। ঠিক আছে, তাহলে দেখুন প্রথমা বিভক্তি কখন হচ্ছে বা কার থেকে হচ্ছে? যখন স্যার সপ্তমী যেটা, স্যার সপ্তমী, স্যার সপ্তমী বিভক্তি অধিকরণ কারক হবে না স্যার? হ্যাঁ 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 অধিকরণ, সরি এটা একটু ভুল লিখেছি। অধিকরণ কারক। ঠিক আছে, তাহলে প্রথমা বিভক্তি কি হচ্ছে? প্রথমা বিভক্তির ক্ষেত্রে বিশেষ নিয়ম বলা হচ্ছে যে যখন কর্তা উক্ত হবে তখন প্রথমা বিভক্তি হবে। কর্তা কখন উক্ত হবে? কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য। আর কর্মকারক যখন কর্মপ্রধান হবে তখন প্রথমা বিভক্তি হবে কর্মকারক থেকে, সেটা হচ্ছে কর্মবাচ্য। ঠিক আছে, তাহলে কর্তৃকারক থেকে কর্তৃবাচ্য হলে প্রথমা বিভক্তি হচ্ছে, বাকি সমস্ত কারক থেকে তখন কি হচ্ছে?
যেখান থেকে যেই বিভক্তি হওয়ার কথা সেখান থেকে সেই বিভক্তি হচ্ছে। ঠিক আছে, এখানে আর একটা জিনিস লিখে রাখি, যখন কর্তা অনুক্ত হয় এবং দ্বারা দিয়া অর্থ বোঝানো হয় তখন করণকারক হয়। ঠিক আছে, তাহলে দেখুন, যখন কর্তৃবাচ্যে কর্তা প্রধান হচ্ছে তখন প্রথমা বিভক্তি হচ্ছে, তখন কিন্তু কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ এগুলো সব অপ্রধান বা অনুক্ত হচ্ছে। সেই জন্য যার থেকে যেই বিভক্তি হওয়ার কথা তার থেকে সেই বিভক্তি হচ্ছে। আর যখন কর্মকারক বা কর্মবাচ্যে কর্ম প্রধান হচ্ছে, উক্ত হচ্ছে, বাকি সমস্ত কিছু অনুক্ত বা অপ্রধান হচ্ছে, তখন বাকিগুলো থেকে তখন কিন্তু দ্বিতীয়া বিভক্তি আর হচ্ছে না, যেহেতু কর্ম উক্ত হয়ে যাচ্ছে, প্রথমা হয়ে যাচ্ছে, দ্বিতীয়া বিভক্তির আর তখন প্রবৃত্তি হচ্ছে না। কিন্তু কর্তা থেকে তখন, কর্তা যেহেতু অনুক্ত বা অপ্রধান হয়ে যাচ্ছে, তার থেকে তৃতীয়া হচ্ছে, সম্প্রদান কারক যেটা তার থেকে চতুর্থী বিভক্তি হচ্ছে, যেটা অপাদান কারক তার থেকে পঞ্চমী বিভক্তি হচ্ছে, আর অধিকরণ কারক থেকে সপ্তমী বিভক্তি, এবং সম্বন্ধ বোঝালে তো ষষ্ঠী হচ্ছেই। ঠিক আছে, এটা সকলের কাছে স্পষ্ট হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি যেটা আমরা দেখছিলাম। ঠিক আছে, দেখুন এবার কি বলা হচ্ছে, দেখুন, এক সময়ে একটি ক্রিয়ার দ্বারা একটি কারক উক্ত হয়, বাকি সব কারক অনুক্ত থেকে যায়। ঠিক আছে, যেটা আমরা এতক্ষণ ধরে বলছি যে একটি বাক্যে যখন কর্তা উক্ত হবে বা কর্তৃকারক উক্ত হবে, বাকি সমস্ত কারক তখন কি হয়ে যাচ্ছে, অনুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন হয় এক সময়ে এককালীন একটা কর্তা উক্ত হবে অথবা কর্ম উক্ত হবে। যখন কর্তা উক্ত হবে, কর্তা থেকে প্রথমা বিভক্তি, বাকি সব অনুক্ত বা অপ্রধান হওয়ার কারণে যার থেকে যেই বিভক্তি হওয়ার কথা তার থেকে সেই বিভক্তি হবে। আর যখন কর্ম উক্ত হবে, কর্ম থেকে প্রথমা হয়ে যাওয়ার কারণে দ্বিতীয়া বিভক্তি আর সেই বাক্যে থাকছে না, কর্তা থেকে তৃতীয়া, করণ থেকে তৃতীয়া, সম্প্রদান থেকে চতুর্থী, অপাদান থেকে পঞ্চমী, আর অধিকরণ থেকে সপ্তমী হবে। ঠিক আছে, যে কারকটি তিনের দ্বারা উক্ত সেটি প্রথমান্ত বা প্রথমা বিভক্তিতে হবে। ঠিক আছে, যেটা বলা হলো যে যেই কারকটি কর্তা কারক কর্তৃকারক উক্ত হলে কর্তা থেকে প্রথমা বিভক্তি থাকবে, আর কর্মকারক উক্ত হলে কর্ম থেকে প্রথমা বিভক্তি হবে। শুনতে পাচ্ছেন সকলে? হ্যালো? হ্যাঁ স্যার, এবার আওয়াজ এলো, একটুখানি কেটে গেছিল। আচ্ছা, শোনা না গিয়ে বলবেন। ঠিক আছে, তারপর কি বলা হচ্ছে, যে কারকগুলি অনুক্ত তারা নিজস্ব স্থানেই থাকে। ঠিক আছে, অনুক্ত বা কর্ম অপ্রধান হলে সেখান থেকে দ্বিতীয়া, কর্তা অনুক্ত বা অপ্রধান হলে তৃতীয়া, করণ অনুক্ত বা অপ্রধান হলে তৃতীয়া, সম্প্রদান অনুক্ত বা অপ্রধান হলে চতুর্থী, অপাদান অনুক্ত বা অপ্রধান হলে পঞ্চমী, আর অধিকরণ অনুক্ত বা অপ্রধান হলে সপ্তমী। ঠিক আছে, আচ্ছা, স্যার এটা বলছি, হচ্ছে, স্যার ওই যে যেগুলো বললেন স্যার, সম্প্রদান, অধিকরণ, হ্যাঁ, এই এই যে অপাদান, এই হ্যাঁ, কারকগুলিকে স্যার এই যে চতুর্থী, পঞ্চমী, সপ্তমী হবে অনুক্ত হলে, এগুলো হ্যাঁ, কি কখনো উক্ত হতে পারে স্যার? উক্ত হতে পারে, অবশ্যই হতে পারে, কিন্তু সেখানে মানে একটু হাই লেভেল জায়গা দেখাতে হবে। ঠিক আছে, মানে আহ, ওখানে বিশেষ সূত্র আসবে, আরো অন্যান্য অনেক নিয়ম হবে। ঠিক আছে, সাধারণত আহ, যখনই একটা কারকের অবিবক্ষা হয়ে যাবে, বা আপনি একটা কারককে যখন অনুক্ত বা অপ্রধান করতে চাইবেন বা উক্ত করতে চাইবেন, ঠিক আছে, ধরুন সম্প্রদানকে উক্ত করতে চাইলেন, তখন সম্প্রদান উক্ত হলে যে সম্প্রদান থেকে প্রথমা হবে তা কিন্তু না। সম্প্রদানকে আপনি যদি উক্ত করতে চান, তাহলে সম্প্রদান অর্থে যে সমস্ত প্রত্যয় ইত্যাদি হয় তখন সেগুলোর
ব্যবহার করতে হবে। সাধারণত কর্তা উক্ত হলে যেমন আমরা প্রথমায় নিয়ে যাচ্ছি, কর্ম উক্ত হলে যেমন আমরা প্রথমায় নিয়ে যাচ্ছি, সম্প্রদান, অপাদান, অধিকরণ এগুলো উক্ত হলে কিন্তু আমরা প্রথমায় নিয়ে যাব না। কিন্তু ওই কারকের অর্থে যেই সমস্ত প্রত্যয় ইত্যাদি হয় সেগুলোর ব্যবহার করে ওই কারককে প্রাধান্য দেব। বুঝতে পেরেছেন? তখন কিন্তু সেটাকে প্রথমা নিয়ে যাওয়ার ব্যাপার থাকে না। তাহলে স্যার প্রথমায় যদি না নিয়ে যাই তাহলে কি বললেন স্যার শেষ কথার লাইনটা, যে ওই প্রথমায় না নিয়ে ওই ওই কারকের অর্থে যেই সমস্ত প্রত্যয়ের বিধান করা হয়েছে, ঠিক আছে? যেমন ধরুন সম্প্রদান, নিমিত্ত বা জন্য ইত্যাদি অর্থ আছে। এখন নিমিত্ত বা জন্য অর্থ বোঝাবার জন্য তুমুন প্রত্যয়ের ব্যবহার করা হয়, ঠিক আছে? এখন আপনি যদি বলবেন যে আমি সম্প্রদানকে প্রাধান্য দেবো বা বিশেষ করে বোঝাবো, তখন আপনি তুমুন প্রত্যয়ের প্রয়োগ করলেন, ঠিক আছে? অপাদান অর্থ বোঝাবার জন্য তশিল প্রত্যয়ের প্রয়োগ করা হয়, আপনি তশিল প্রত্যয় ব্যবহার করলেন, তাহলে ওখানে অপাদানকে প্রাধান্য দেওয়া হলো। তারপর অধিকরণ অর্থ বোঝাবার জন্য ত্রল প্রত্যয়ের ব্যবহার করা হয়। কুত্র গচ্ছসি, কোথায় যাচ্ছ, ঠিক আছে? এখানে কুত্র, এটার অর্থ কি? অধিকরণ অর্থ। আসলে এখানে ত্রল প্রত্যয় আছে, ঠিক আছে? তাহলে এইভাবে প্রত্যয়ের ব্যবহার করে ওই কারকটাকে আমরা প্রাধান্য বলতে পারি, ঠিক আছে? কিন্তু কর্তার কর্মর ক্ষেত্রে যেমন আমরা প্রথমায় নিয়ে গিয়ে সেটাকে প্রাধান্য বোঝাচ্ছি বা সেটার প্রাধান্য দেখাচ্ছি, সেরকম কিন্তু বাকি কারকগুলোর ক্ষেত্রে হয় না। বুঝতে পেরেছেন সোমনাথ বাবু? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। কারণ স্যার কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এই তিনটে স্যার আমরা শুনে আছি, মানে এইগুলো তো কখনো শুনিনি যে সম্প্রদান বাচ্য, বা সেই জন্যই স্যার প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন। বুঝতে পেরেছেন তো আমি মানে সমাধানটা কি বললাম? হ্যাঁ বুঝতে পেরেছি, ওগুলোকে প্রথমায় নিয়ে যাওয়া হবে না সরাসরি, কিন্তু স্যার ওর জন্য বিশেষ বিশেষ নিয়ম অনুযায়ী বিশেষ বিশেষ প্রত্যয় আছে, হ্যাঁ সেইগুলো হ্যাঁ যোগ করে তাকে প্রাধান্য দেওয়া বোঝাতে হবে। হ্যাঁ। স্যার এগুলোর ব্যবহার হয় স্যার কোথায় ব্যবহার হয়? কোনগুলো? যেমন এই অবদান অপদান যদি উক্ত হয়, সম্বোধন এই উক্ত হয়, এগুলো স্যার বললাম যেমন ব্যবহৃত ধরুন, হয়? হ্যাঁ হ্যাঁ, যেমন এই কুত্রা গাচ্ছাসি এই ধরনেরই বাকিগুলো, যে কুতাহা আয়াতি, কোথা থেকে আসছেন, তাহলে এই যে কুতাহা বলছি, কুতাহা এটার আসলে কোথা থেকে আমরা বলতে চাইছি, আসলে তো প্রাধান্য আমরা কিসের দিচ্ছি? অপাদান অর্থটা কি প্রাধান্য দিচ্ছি এক কথায় বলতে গেলে, তাই তো? কোথা থেকে আসছেন, কুতাহা আয়াতি আমরা যে বলছি, আসলে কি করছি? অপাদান অর্থকে প্রাধান্য দিচ্ছি। বুঝতে পেরেছেন? হ্যালো? ইয়ে স্যার, আমি বুঝতে পারছি কোথাও আগাতি ইয়ে, এটা প্রথমা কি হবে? কোথাও গচ্ছতি। হ্যাঁ, কুতাহা গচ্ছতি নয়, হ্যাঁ গচ্ছতি বললে আহ, সাহা কুতাহা গচ্ছতি, সে কোথা থেকে যাচ্ছে এরকম অর্থ ধরতে হবে। সাহা কুতাহা গচ্ছতি। সব বুঝতে পারছি না, আমার প্রবলেম কি না বুঝতে পারছি না। আম, স্যার কি কিছু বলছেন সোমনাথ দা? আমি কিছু শুনতে পাচ্ছি না, মানে আমার এখানে প্রবলেম আছে নেটের। আমি তো কিছু বলছি না। হ্যাঁ, সরি এখন সরি স্যার, শুনতে আমার পাচ্ছেন? নেট। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আচ্ছা শুনতে এখন। পাচ্ছেন এখন? হ্যাঁ স্যার। হুম হুম। হ্যাঁ, পঙ্কজবাবু বলুন কি বলছিলেন? আসলে না স্যার, সকাল আমার এখানে থেকেই নেট প্রবলেম আমাদের তো এখানে বৃষ্টি মেঘ ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ, আমার এখানেও সেম একই সমস্যা এখানেও হচ্ছে। বলুন কি বলছিলেন? আপনি সমস্যাটা বুঝতে পারছেন না বলছেন।
কোন জায়গাটা বুঝতে না পারছেন না? না স্যার, বলছিলাম স্যার সোমনাথ বাবুকে বলছিলাম সোমনাথ বাবুকে যে আপনি কিছু বলছেন কিনা, আমি আমি কিছু শুনতে পাচ্ছি না। আমার নেট প্রবলেম, এটা কি আমার প্রবলেম নাকি স্যার চুপ করে আছে? না না, এটা আমি স্যার বুঝতে আমার পারছেন না। আমার এখান থেকেও সাউন্ড যাচ্ছিল না। আমার এখানেও নেট সমস্যা তো। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, এখন তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, স্যার, ক্লিয়ার আমরা স্যার। আমরা ওই প্রত্যয়গুলো পড়বো, ঠিক আছে? যেই প্রত্যয়গুলো ওই প্রত্যয়ের অর্থে কারকের অর্থে যেই সমস্ত প্রত্যয়গুলো আমরা বললাম, ওগুলো আমরা যখন পড়বো তখন আর একটু ডিটেলসে দেখবো, ঠিক আছে? কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে বাচ্য পরিবর্তন অন্যান্য কারককে চেঞ্জ করে হয় না। শুধুমাত্র বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে কর্তা এবং কর্ম কারক, এই দুটো কারকেই পরিবর্তন হয়। বাকি সমস্ত কারক পুরোপুরি আনচেঞ্জড রয়ে যায়। যার যেখান থেকে থাকার কথা সে সেই কারকেই বা সেই বিভক্তিতেই থাকে, তার কোনো চেঞ্জ বা পরিবর্তন হয় না বা দেখা যায় না, ঠিক আছে? বুঝতে পেরেছেন পঙ্কজ বাবু? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ। সোমনাথ বাবু বুঝতে পেরেছেন? হ্যাঁ সমস্যা স্যার। নেই তো? হ্যাঁ, না স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আগে যাই। স্যার আগে হ্যাঁ যাই স্যার। স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এরপর তাহলে আমরা যেটা দেখছিলাম যে আহ, তাহলে আমরা কর্তা আর কর্মতে কি চেঞ্জ হবে সেটা দেখলাম। এরপর বলা হচ্ছে যে আহ, ধাতু যেটা আছে, ঠিক আছে? কি ধাতু? ধাতু যেটা আছে সেটারও চেঞ্জ হয় কিছু, ঠিক আছে? যখন একটা বাচ্চ থেকে আমরা আর একটা বাচ্চ নিয়ে যাব তখন ধাতুরও কিছু চেঞ্জ হয়। তো ধাতুর কি চেঞ্জ হয় তখন বলা হচ্ছে, ধরুন আমরা দেখেছি যে দু রকমের ধাতু আছে, একটা হচ্ছে আত্মনেপদ ধাতু আর একটা হচ্ছে পরস্ময় পদ ধাতু। এখন পরস্ময় পদ ধাতু রূপ কি হয়? পঠতি পঠতঃ পঠন্তি পঠসি পঠতঃ পঠথ পঠামি পঠাবহ পঠামহ, এই ধরনের রূপ হয়। আত্মনেপদ ধাতুর ক্ষেত্রে কি হয়? লভতে লভেতে লভন্তে লভসে লভেতে লভধ্বে, এই ধরনের রূপ হয়, ঠিক আছে? তাহলে দেখুন, আত্মনেপদ ধাতুর ক্ষেত্রে আত্মনেপদের একটা জিনিস ধাতুর শেষের দিকে থাকছে, ঠিক আছে? পরস্ময় পদের ক্ষেত্রে কি হচ্ছে? আহ তি তাহা আন্তি, এই ধরনের একটা রূপ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? কিন্তু যখনই আহ, মানে আমরা আহ, বাচ্য পরিবর্তন করব তখনই কি হবে? ধাতুর সবসময়, সেটা পরস্ময় পদ হোক ধাতু কিংবা আত্মনেপদ হোক, ধাতুর সবসময় কি হবে? আত্মনেপদেই রূপ হবে, ঠিক আছে? ধাতুর সবসময় আত্মনেপদেই রূপ হবে। আত্মনেপদ বলতে কি? তে আতে আন্তে এই ধরনের সব জিনিস যোগ করে দিতে হবে, ঠিক আছে? পঠাতে, সরি, পঠতে আসলে কি হয়? পঠাতি রূপ হয়, কিন্তু যখন সেটা বাচ্য পরিবর্তন করে আমরা কর্মবাচ্যে নিয়ে যাব তখন কিন্তু পঠ্যাতে বলতে হবে। তাহলে বিশেষ কি পরিবর্তন হচ্ছে ধাতুর মধ্যে? বলা হচ্ছে যে যেটা ধাতু তারপর একটা অন্তঃস্থ যকার, অর্থাৎ আমরা যেটাকে অন্তঃস্থ যকার বলি বাংলায়, সেটা ধাতুর পর যোগ করতে হবে। এবং তারপর যেমন পরস্ময় পদের রূপ হয় লভাতে লভেতে লভান্তে, সেরকমই পঠ্যাতে পঠ্যেতে পঠ্যান্তে এই রকম রূপ হবে। আর আত্মনেপদ যে নর্মাল ধাতু লভ্যাতে লভেতে লভান্তে, সেখানেও কি হবে? ধাতুর পর একটা অন্তঃস্থ যকার যোগ করে দিতে হবে। লভ্যাতে লভ্যেতে লভ্যান্তে, এই ধরনের রূপ হবে, ঠিক আছে? তাহলে আহ, যদি আবার আমরা ওখানটা করে গিয়ে দেখি একবার ওয়ার্ড ফাইলটায়, কর্তা কর্মর কি চেঞ্জ হবে সেটা তো আমরা দেখলাম। ধাতুর ক্ষেত্রে বলা হচ্ছে কি? ধাতুর ক্ষেত্রে বলা হচ্ছে ধাতু পরস্ময় পদ এবং আত্মনেপদ
দুই ধরনের। পরস্ময় পদ ধাতুর রূপ কর্তৃবাচ্যে পরস্ময় পদ ধাতু আর আত্মনেপদ ধাতুর রূপ কর্তৃবাচ্যে নিজের নিজের মতো হয়। অর্থাৎ পরস্ময় পদ ধাতু রূপ পরস্ময় পদের যেমন রূপ হয় সেরকম হবে, আত্মনেপদ ধাতু রূপ আত্মনেপদ যেমন হয় সেরকম হবে। কিন্তু কর্মবাচ্যে ধাতু পরস্ময় পদ হোক বা আত্মনেপদ হোক, সবার রূপ আত্মনেপদেই হবে। অর্থাৎ ধাতু তারপর একটা অন্তঃস্থ যকার যোগ করতে হবে, যেটাকে আমরা বাংলায় জফলা বলি। তারপর আত্মনেপদের যেমন তে, এতে, অন্তে, সে, এথে, দ্ভে, এ, ওয়াহে, মাহে, এই ধরনের রূপ হবে। ঠিক আছে, যেমন ধরুন একটা যদি কর্তৃবাচ্যের ক্ষেত্রে আর কর্মবাচ্যের ক্ষেত্রে উদাহরণ যেমন দেখা যাক। একটা ধাতু হচ্ছে পট ধাতু। পট ধাতু সেটা পরস্ময় পদ ধাতু, এটা হচ্ছে পরস্ময় পদ ধাতু। তাই তার রূপ কি হচ্ছে পঠতি, পঠতঃ, পঠন্তি, পঠসি, পঠথঃ, পঠথ, পঠামি, পঠাবহ, পঠামহ। আর আরেকটা আত্মনেপদ ধাতু ধরুন লব ধাতু, সেটা হচ্ছে আত্মনেপদ ধাতু। ঠিক আছে, তার রূপ কিরকম হচ্ছে লভতে, লভেতে, লভন্তে, লভসে, লভেথে, লভধ্বে, লভে, লভাবহে, লভামহে, এই ধরনের রূপ হয়। ঠিক আছে, কিন্তু যখন ধরুন পট ধাতু প্রযুক্ত আছে এরকম কোনো বাক্য আমরা কর্মবাচ্যে করব কিংবা লব ধাতু প্রয়োগ আছে, তখন কি হবে এই পট ধাতুটার রূপ আত্মনেপদে হয়ে যাবে, লব ধাতুটারও রূপ আত্মনেপদ হয়ে যাবে, এবং ধাতুর পর একটা অন্তঃস্থ যকার এক্সট্রা লাগাতে হবে। তাহলে এটাকে যদি আমরা এই নিয়মে ফেলে দেখি তাহলে পট ধাতু একটা অন্তঃস্থ যকার তারপর তে, এতে ইত্যাদি ইত্যাদি হয়ে যাবে। ঠিক আছে, তখন তাহলে রূপ কিরকম হবে পঠ্যাতে, পঠ্যেতে, পঠ্যন্তে, পঠ্যসে, পঠ্যেথে, পঠ্যধ্বে, পঠ্যে, পঠ্যাবহে, পঠ্যামহে। ঠিক আছে, আর আত্মনেপদ যে লব ধাতু সেটা যদি দেখি সেটার রূপ কিরকম হবে, বলা হচ্ছে লব একটা অন্তঃস্থ যকার তারপর তে, এতে ইত্যাদি ইত্যাদি, তাহলে লভ্যাতে, লভ্যেতে, লভ্যন্তে, লভ্যাসে, লভ্যেথে, লভ্যধ্বে, লভ্যে, লভ্যাবহে, লভ্যামহে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। এখন স্পষ্ট হয়েছে সকলের কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, স্পষ্ট হয়েছে। তাহলে এখানে ধ্যাতব্য বা মনে রাখার বিষয় কিছু আছে কর্তৃবাচ্য কর্মবাচ্যের ক্ষেত্রে। প্রথমত
বিভক্তিতে স্যার স্যার পরিবর্তন। স্যার স্যার ধ্যাতব্য এটাকে স্যার ধ্যান ধাতু থেকে তব্য শব্দযুক্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে ধিয়া ধাতু। একটু ধরবেন। হ্যাঁ, স্ক্রিনটা সকলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ধ্যাতব্য বা মনে রাখার বিষয় কি বলা হচ্ছে? বিভক্তিতে পরিবর্তন শুধুমাত্র কর্তৃকারক এবং কর্মকারকের ক্ষেত্রেই হবে। যখন যেটি উক্ত হবে তখন সেই কারক থেকে প্রথমা, বাকি সব কারক থেকে যেই বিভক্তি হওয়ার কথা সেই বিভক্তি হবে। তারপর কি বলা হচ্ছে? ধাতু আত্মনেপদী বা পরস্মৈপদী হোক না কেন, কর্মবাচ্যে সব ধাতুর রূপই আত্মনেপদে হবে এবং ধাতুর পর একটি জকার বা জফলা জকার যুক্ত হবে। ঠিক আছে, এই তিনটে জিনিস বুঝতে পেরেছেন সকলে? হ্যাঁ স্যার। এই তিনটে জিনিস যদি আপনারা মাথায় রাখেন তাহলে দেখবেন বাচ্য পরিবর্তনে আর কোনো সমস্যা বা অসুবিধা কিছু হবে না। কারণ এই তিনটে জিনিসেই মানুষের বিভ্রান্তি হয়ে পড়ে মানুষজন, যে কোথায় কখন প্রথমা করব, বাকি কোন কারক থেকে কি বিভক্তি হবে। ঠিক আছে, তার জন্য আপনাদের আমি প্রথমেই বলেছি যে কোন কারক থেকে কোন বিভক্তি হবে সেটা আমি আগের দিন ক্লাসে আপনাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, আপনারা সকলে জানেন কর্তৃকারক থেকে প্রথমা, কর্মকারক থেকে দ্বিতীয়া। কিন্তু এখন আরেকটা জিনিস জানতে হবে যে শুধুমাত্র কর্তৃকারক থেকেই প্রথমা হয় তা নয়, কর্মকারক যখন উক্ত হয় তখনও কর্মকারক থেকেও প্রথমা হয়। তো প্রথমা কার থেকে হবে? যখন কর্তা অথবা কর্ম উক্ত হবে সেই অনুযায়ী যেটা উক্ত হবে তার থেকে প্রথমা হবে। কর্ম অনুক্ত হলে কর্ম থেকে দ্বিতীয়া, কর্তা উক্ত হলে অনুক্ত হলে বা অপ্রধান হলে কর্তা থেকে তৃতীয়া, আর যেই কারক থেকে যেই বিভক্তি হওয়ার কথা সেই কারক থেকে সেই বিভক্তি হবে। ঠিক আছে, আর ধাতু আত্মনেপদ হোক বা পরস্ময় পদ হোক, যাই হোক না কেন, ধাতুর পর একটা অন্তঃস্থ যকার যুক্ত হয়ে গিয়ে তারপর ধাতুর রূপ হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন এটা সকলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমরা তাহলে এবার স্লাইডটা দেখি আবার ওখানে কি বলা হচ্ছিল। এখানে যেমন আমি বললাম সেটারই একটা ছক করে দেয়া আছে ধাতুর ক্ষেত্রে। আমরা সাধারণত জানি পদ দুই রকম, সুবন্ত অর্থাৎ সুপ প্রত্যয় যে সমস্ত গুলোর অন্তে হয় ধাতুরূপ, আর তিঙন্ত মানে হচ্ছে ধাতুরূপ।
সুবন্ত হচ্ছে শব্দরূপ আর তিঙন্ত হচ্ছে ধাতুরূপ। তিঙন্তের মধ্যে কর্তৃবাচ্য যখন হবে তখন পরস্ময় পদ ধাতুরূপ ধাতু প্লাস তি থেকে মস পর্যন্ত হবে, আর আত্মনেপদ ধাতুরূপ তে থেকে মহিং পর্যন্ত হবে। কর্মবাচ্য হলে কিন্তু সবার ক্ষেত্রে ধাতু একটা অন্তস্থ যকার, তারপর তে থেকে মহিং পর্যন্ত। ভাববাচ্যর ক্ষেত্রেও সেম, ওখানেও ওই একই রকম, আলাদা করে পরস্ময় পদ আত্মনেপদ কিছু নেই। ভাববাচ্যের ক্ষেত্রেও শুধুমাত্র আত্মনেপদই সমস্ত রূপ হবে। ঠিক আছে? এটা বুঝতে পেরেছেন তাহলে সকলে? কারো কোনো সমস্যা কিংবা জিজ্ঞাসা এই স্লাইডটার মধ্যে? বুঝতে পেরেছি। হুম। এরপর যেমন আমরা কিছু একটা উদাহরণ দেখি। প্রথমেই বলা হচ্ছে যে একটা বাক্য, রামাহা বিদ্যালয়ম গচ্ছতি। আমরা সকলেই জানি গম ধাতুর প্রয়োগে যেখানে যাওয়া হয় সেখান থেকে দ্বিতীয়া বিভক্তি হয়, তাই বিদ্যালয়ম গচ্ছতি রকম বলা হলো। ঠিক আছে? রামাহা এটা কর্তৃকারক, বিদ্যালয়ম হচ্ছে কর্মকারক, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি, আর গচ্ছতি এটা হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে? গচ্ছতি হলো ক্রিয়াপদ। এরপর বলা হচ্ছে দেখুন, যেহেতু এই বাক্যটা কর্তৃবাচ্যে আছে তাই ক্রিয়াপদ প্রথম সেটা কর্তৃকারক, অর্থাৎ যেটা কর্তা তাকে অনুসরণ করেছে। কারণ এখানে রামাহা এখানে প্রথমার একবচন আছে বলে ক্রিয়াপদেও কিন্তু একবচনের প্রয়োগ করা হয়েছে, প্রথম পুরুষের একবচনের প্রয়োগ করা হয়েছে। আমরা যদি এখন বলতাম যে রামাহা বিদ্যালয়েও গচ্ছতি, এখানে কর্মতে দ্বিতীয়া করলেও দ্বিবচন করলেও ক্রিয়াপদে কিন্তু দ্বিবচন হচ্ছে না। কারণ কি? কর্তা একবচনেই আছে, আর কর্তৃবাচ্যে কর্তা যেরকম থাকবে ক্রিয়াপদ কর্তাকে সেইভাবেই অনুকরণ করবে। ঠিক আছে? এখন কর্তা প্রথমাতে আছে তাই ক্রিয়াপদও প্রথমাতে আছে। আমরা কর্মকে দ্বিবচনে করলেও ক্রিয়াপদে যে এখানে গচ্ছতির জায়গায় গচ্ছতা হয়ে যাচ্ছে দ্বিবচন হচ্ছে তা কিন্তু না। ক্রিয়াপদ কিন্তু প্রথম পুরুষের একবচনেই থাকছে, দ্বিবচনে হচ্ছে না। ঠিক আছে? বুঝতে পেরেছেন এটা? হ্যাঁ স্যার। এরপর বলা হচ্ছে এর পরের বাক্যে দেখুন, রামৌ বিদ্যালয়ম গচ্ছতা। এখানে কিন্তু দেখুন কর্তা প্রথমার দ্বিবচনে হয়ে গেল বলে ক্রিয়াপদও কিন্তু প্রথম পুরুষের দ্বিবচনে চলে গেল, গচ্ছতাহা। এখানে কিন্তু কর্ম একবচনে আছে বলে যে ক্রিয়াপদ একবচনে আছে তা কিন্তু না। ক্রিয়াপদ কর্মকে কখন অনুসরণ করবে? কর্মবাচ্যে। তখন কর্মবাচ্যে যদি ক্রিয়াপদ একবচনে থাকে, কর্ম একবচনে থাকে, তখন ক্রিয়াপদও একবচনে থাকতো। কিন্তু এখানে যেহেতু কর্তৃবাচ্যে আছে আর কর্তা দ্বিবচনে আছে তাই ক্রিয়াপদও দ্বিবচনে হলো। ঠিক আছে? কিন্তু আমরা যদি এখানে রামৌ বিদ্যালয়ান গচ্ছতঃ বলতাম, কর্মকে বহুবচন করতাম, তাহলেও কিন্তু ক্রিয়াপদে বহুবচন হতো না, কারণ কর্তা দ্বিবচনেই আছে। ঠিক আছে? তো বলা হচ্ছে রামাহা বিদ্যালয়ম গচ্ছন্তি। রামাহা বিদ্যালয়ম গচ্ছন্তি। এখানে গম ধাতুর বহুবচন কেন আছে? কারণ কর্তা প্রথমার বহুবচনে আছে। কর্তা যদি প্রথমার একবচনে থাকতো কিংবা দ্বিবচনে থাকতো, ক্রিয়াপদও প্রথমার একবচন কিংবা দ্বিবচনে হতো। কিন্তু এখানে যেহেতু কর্তা বহুবচনে আছে, ক্রিয়াপদও বহুবচনে হলো। ঠিক আছে? আমরা যদি এখন বলতাম রামাহা বিদ্যালয়েও গচ্ছন্তি, এখানে কর্মতে দ্বিবচন করলেও গচ্ছাতাহা এখানে দ্বিবচন হতো না, কারণ কর্তা বহুবচনেই আছে। ঠিক আছে? তাহলে দেখুন এই উদাহরণগুলো আমি এই জন্যই দেখালাম যে কর্তাকে কর্তৃবাচ্যে ক্রিয়াপদ পুরোপুরিভাবে অনুসরণ করছে। কর্তা যদি প্রথম পুরুষে থাকছে তাহলে ক্রিয়াপদও প্রথম পুরুষে। এখন যদি আমি বলতাম অহম বিদ্যালয়ম, তখন কিন্তু গচ্ছামি হয়ে যেত, কারণ অহম এটা উত্তম পুরুষ আর একবচন, তাই উত্তম পুরুষের একবচনের প্রয়োগ হতো। অহম বিদ্যালয়ম গচ্ছামি এরকম প্রয়োগ হতো। ঠিক আছে? তাহলে কর্তৃবাচ্যে কর্তাকে সবসময় ক্রিয়া অনুসরণ করছে। কর্মবাচ্যে যদি বলি, কর্মবাচ্যে আমরা বলেছি কর্মকে
ক্রিয়াপদ অনুসরণ করবে। তাহলে কর্মবাচ্যে আমরা কি বলেছি, কর্ম থেকে প্রথমা হবে, তাই দেখুন বিদ্যালয়াম এর জায়গায় বিদ্যালয়াহ হয়ে গেল, কর্তৃকারকে প্রথমা, কর্মকারকে প্রথমা বিভক্তি হয়ে গেল। কর্তৃকারকে বলেছি তৃতীয়া হবে, রামাহা এটা কর্তা ছিল, তার থেকে তৃতীয়া বিভক্তি হয়ে গেল রামেণা। আর গম ধাতু, তারপর একটা অন্তস্থ যকার এবং লভাতে লভেতে যেমন আত্মনেপদের রূপ হয় সেরকম ধাতু রূপ হবে বলেছি। সবকটা নিয়ম মেনে এখানে রামাহা বিদ্যালয়ম গচ্ছতি এটাকে যদি আমরা কর্মবাচ্যে করি তাহলে বাক্যটা কি হচ্ছে, রামেণা বিদ্যালয়াহ গম্যতে। ঠিক আছে, তাহলে এখানে দেখুন রামেণা এটা কর্তৃপদ, কিন্তু যেহেতু কর্তা এখানে অপ্রধান বা অনুক্ত, তাই রামেণা এখানে তৃতীয়া বিভক্তি হলো। আর কর্ম যেহেতু উক্ত বা প্রধান, তাই কর্ম থেকে প্রথমা হয়ে বিদ্যালয়াহ হয়ে গেল। ঠিক আছে, এখন কর্মবাচ্যে কর্মপদ কে সবসময় ক্রিয়া অনুসরণ করবে। এখানে বিদ্যালয়াহ এটা এক বচনে আছে বলে গম্যতে এখানেও কি হলো, এক বচন হলো। ঠিক আছে, এখন যদি আমরা এখানে রামেণা না বলে রামাভ্যাম বলতাম, ঠিক আছে, দুজন রামের দ্বারা বিদ্যালয়ে যাওয়া হচ্ছে, সেখানে কর্তা দ্বিবচন হলেও গম্যাতে এখানে কিন্তু দ্বিবচন হবে না, কারণ কর্ম এক বচনেই রয়েছে। ঠিক আছে, এর পরের বাক্যে রামেণা বিদ্যালয়ৌ, এখানে কিন্তু দেখুন কর্ম দ্বিবচনে হয়ে গেছে বলে ক্রিয়াপদ কিন্তু গম্যেতে হয়ে গেছে, দ্বিবচনে হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি এখানে রামাইহি অর্থাৎ কর্তায় বহুবচন করতাম তাহলে কিন্তু গম্যেতে এখানে কোনো চেঞ্জ হতো না, কারণ ক্রিয়া কর্মপদ দ্বিবচনেই রয়েছে। এরপর রামেণা বিদ্যালয়াহ গম্যন্তে, এখানে দেখুন কর্মপদ বহুবচনে আছে বলে গম্যন্তে এখানেও কি হলো, বহুবচন হলো। ঠিক আছে, যেহেতু কর্ম বহুবচনে আছে ক্রিয়াপদও বহুবচনে হলো, রামাভ্যাম বিদ্যালয়াহ গম্যন্তে। এখানে যদি রামাভ্যাম এখানে দ্বিবচন করতাম, গম্যন্তে এখানে দ্বিবচন হতো না, কারণ কর্ম দ্বিবচনেই আছে। ঠিক আছে, তাহলে ক্রিয়াপদ কর্তৃবাচ্যে সবসময় কর্তাকে অনুসরণ করছে, আর কর্মবাচ্যে সবসময় কর্মকে অনুসরণ করছে। বুঝতে পেরেছেন এটা সকলে? স্যার বুঝতে পেরেছি স্যার এটা। স্পষ্ট হয়েছে তো সোমনাথ বাবু? হ্যাঁ স্যার, স্পষ্ট। হ্যাঁ, তাহলে আমি যদি এখন আপনাদের দুটো বাক্য দিই, দিয়ে বলি যে পরিবর্তন করুন, আপনারা করে দেখান তাহলে। সহজ বাক্যই দেবো, শ্যামাহা গ্রন্থম পঠতি। আর শ্রীণতি এখানে কি হবে, শ্রু, তারপর ইয়া, তারপর যেরকম রূপ হওয়ার কথা সেরকম হবে। এখানে পট ইয়া, তারপর যেরকম হওয়ার সেরকম রূপ হবে। ঠিক আছে, এরপর যেই নিয়মগুলো বললাম, কর্তা তৃতীয়াতে যাবে, কর্ম প্রথমাতে আসবে, ধাতুর রূপ স্যার কিরকম আপনি হবে। স্যার আপনি কি কোনো স্লাইড দেখাচ্ছেন স্যার? না না না, স্লাইড না, আমি ওয়ার্ড ফাইল দেখাচ্ছি, আমি শেয়ার করছি আপনাদের। দেখুন ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হুম,
হয়ে হয়ে গেলে বলবেন, চেঞ্জ হয়ে গেলে বলবেন। স্যার 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 কি করতে হবে স্যার, আমি বুঝতে পারি স্যার কি করতে হবে, আমি এতক্ষণ তো বসেছিলাম। ও, আমি স্ক্রিনে যে বাক্য দুটো দিয়েছি ওগুলো আমি যেইভাবে বললাম, যে কর্তাকে প্রথমা তৃতীয়াতে নিয়ে যেতে হবে, কর্মকে প্রথমাতে নিয়ে যেতে হবে, আর ধাতু কর্মবাচ্যে কর্মকে অনুসরণ করবে, সেই অনুযায়ী এই দুটো বাক্যকে চেঞ্জ করতে বললাম আমি। স্যার হুম, হ্যাঁ করেছি। স্যার গ্রন্থ শব্দটা স্যার পুংলিঙ্গ শব্দ। নপুংসক লিঙ্গ না স্যার পুংলিঙ্গ, এটা যদি বলে পুংলিঙ্গ, দেন। পুংলিঙ্গ শব্দ। স্যার এটা কি এরকম হবে স্যার? শ্যামহ শ্যামেন গ্রন্থ। আপনি লিখেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা বলুন। স্যার শ্যামেন গ্রন্থ পাঠ্যতে, আর বালকেন বালকেন গীতম শৃণ্যতে। না, শ্রেণীয়াতে নয়। আমি সেই জন্য ব্র্যাকেটে লিখে দিয়েছি শ্রু ধাতু অন্তস্থ যকার তারপর তে। শ্রু শ্রেণীয়াতে হবে না। স্যার চেষ্টা করবো স্যার। শৃণ্যতে। হ্যাঁ, শ্রুয়াতে ওখানে উকারটা দীর্ঘ হয়ে যাবে শুধু। ঠিক আছে, রস্বকার নয়, দীর্ঘ উকার হবে। শ্রুয়াতে এরকম রূপ হবে। আচ্ছা সোমনাথ বাবু বলুন, কি করেছেন আপনি? স্যার এইরকম করেছে স্যার, শ্যামেন হুম, গ্রন্থ পাঠ্যতে, হুম, হুম, আর এটা স্যার বালকেন হুম। গীতঃ। না, গীতহ হয় না। গীতম শব্দ হচ্ছে পুংসক পুংলিঙ্গ, লিঙ্গ স্যার। নপুংসক, নপুংসক লিঙ্গ শব্দ। ও গীতমই হয়। তবে স্যার, হ্যাঁ স্যার বালকেন গীতম, উম নপুংসক গীতম, লিঙ্গ, তাহলে শ্রুয়েতে হবে স্যার, শ্রুয়েতে। শ্রুয়তে। বালকেন গীতম শ্রুয়তে। আর আহ, শ্যামেন গ্রন্থः পঠ্যতে। স্যার বলছি ঠিক আছে। ওই শ্রু শব্দটি মানে যে ধাতুটি, এই ধাতুটি কি হুম, স্যার হ্রস্ব উকার আছে আপনি যেটা ব্যাকেটে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ধাতুটা রস্ব উকার, কিন্তু যখন কর্মবাচ্যে প্রয়োগ হয় রস্ব উকারটা দীর্ঘ উকার হয়ে যায়। ঠিক, রূপ যখন হবে তখন শ্রুয়াতে এরকম রূপ হয়ে যায়। ঠিক আছে। হ্যাঁ, শুধু এই ধাতুর ক্ষেত্রেই তো, অন্য ধাতুর ক্ষেত্রে তো এরকম পরিবর্তন হয় না? না না, সব ধাতুর ক্ষেত্রে পরিবর্তন হয় না, এই ধাতুর ক্ষেত্রে। ঠিক ঠিক আছে। আছে। এবার আমি কর্মবাচ্যে দুটো বাক্য দিচ্ছি, ওগুলোকে কর্তৃবাচ্যে করতে হবে। ঠিক আছে। আহ, যেমন ধরুন, বললাম আমি যে জানাইহি কাব্যম লিখ্যতে। এখানে হচ্ছে লিখ ধাতু। এটা পরস্ময় পদের রূপটাই আমি লিখে দিলাম লিখাতি, কিন্তু এবার কোন বচনে হবে সেটা আপনারা ভেবে লিখবেন। জানাইহি কাব্যম স্যার আমি লিখ্যতে। বলবো স্যার। আগে আমার দেয়া হয়ে যাক, তারপর আরেকটা হচ্ছে পণ্ডিতেন
এই দুটো বাক্য করুন সকলে, হয়ে গেলে বলুন। স্যার চেষ্টা করবো স্যার। হুম। জনাः कार्यं लिखन्ति আর পণ্ডিতः বেদম পঠতি। আবার বলুন। জনাহ জনাः कार्यं লিখন্তি, কারিয়ম লিখিনি তো, আমি কাব্যম লিখেছি। সরি স্যার, কাব্যম লিখন্তি আর পণ্ডিতः বেদম পঠতি। পণ্ডিতः বেদম পঠতি। সোমনাথ বাবু, আপনি করেছেন? আমারও তো স্যার ওই রকমই হয়েছে স্যার, জনাহা কাব্যম লিখন্তি পণ্ডিতः বেদম পঠতি হয়েছে স্যার। পণ্ডিতः বেদম পঠতি। তাহলে মোটামুটি একটু কর্মবাচ্য আর কর্তৃবাচ্য এখন স্পষ্ট হয়েছে। হ্যাঁ স্যার। হুম। তাহলে এবার আমরা আগের দিকে যাই, আগে একটু দেখি কি বলা হচ্ছে। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখন সকলে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। স্যার একটা কোশ্চেন করবো স্যার। হ্যাঁ বলুন। স্যার অনেক জায়গায় লেখা দেখা যাচ্ছে কর্তরি, কর্মণি, এর মানে কি স্যার কর্তৃকারক, কর্মকারক এরকম? না 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 না, এটা খুবই ভালো প্রশ্ন করেছেন। আসলে আমরা বাংলায় এই যে কর্তৃবাচ্য কর্মবাচ্য বারবার প্রয়োগ করছি, সংস্কৃতে কর্তৃবাচ্য আর কর্মবাচ্য শব্দ হয় না, ঠিক আছে? সংস্কৃতে কর্তৃবাচ্যকে কর্তরি আর কর্মবাচ্যকে কর্মণি বলা হয়। সংস্কৃতে কর্তরি আর কর্মণি বলা হয়, কর্তৃবাচ্য কর্মবাচ্য শব্দের প্রয়োগ সংস্কৃতে হয় না। বুঝতে পেরেছেন? হ্যাঁ তো বুঝতে পেরেছি স্যার। হুম, সেই জন্যই এখানে কর্তরি কর্মণি এরকম লেখা আছে, ঠিক আছে? তাহলে কি বলা হচ্ছে এখানে দেখুন, ক্রিয়ায়া কর্তা উক্তः স্যাৎ অন্যানি সর্বাণি অপি কারকাণি অনুক্তানি ভবেয়ুঃ। এটা হচ্ছে কর্তৃবাচ্যের ক্ষেত্রে বা কর্তরির ক্ষেত্রে নিয়মগুলো বলা হচ্ছে। কি? ক্রিয়ার দ্বারা কর্তা উক্ত হবে আর বাকি সমস্ত কারক কি হবে? অনুক্ত হবে বা প্রাধান্য পাবে না, আর কর্তা উক্ত হবে বা প্রাধান্য পাবে, ঠিক আছে? যেমন হচ্ছে রামः ছাগলান দণ্ডাভ্যাম তাড়য়িত্বা ক্ষেত্রাৎ গৃহে আনয়তি। বাক্যটার অর্থ হচ্ছে রাম অনেকগুলি ছাগলকে দুটি লাঠির দ্বারা মারতে মারতে মাঠ থেকে বাড়িতে আনছে, ঠিক আছে? আমি আরেকবার বলছি অর্থটা। রামः মানে হচ্ছে রাম, ছাগলান অনেকগুলি ছাগলকে, দণ্ডাভ্যাম তাড়য়িত্বা লাঠি দিয়ে মারতে মারতে মেরে, ক্ষেত্রাৎ মাঠ থেকে, গৃহে আনয়তি বাড়িতে আনছে। এই বাক্যের ক্রিয়াপদ হলো আনয়তি অর্থাৎ আনছে। ক্রিয়াপদটিকে কাহা দিয়ে প্রশ্ন করলে রামঃ উত্তরটি পাওয়া যাচ্ছে, তাই রাম হলো এখানে কর্তৃপদ। রামঃ এই পদটিতে প্রথমার একবচন আছে আর বাক্যের ক্রিয়াপদটিও প্রথম পুরুষের একবচনে আছে, তাই এই বাক্যে আনয়তি ক্রিয়ার দ্বারা রামঃ এই কর্তৃপদটি প্রাধান্য পাচ্ছে বা উক্ত হচ্ছে। আমরা যে এর আগের স্লাইডে দেখেছিলাম যে এক সময় একটি ক্রিয়ার দ্বারা একটি কারক উক্ত হয়, তাহলে এখানে আনয়তি ক্রিয়ার দ্বারা রামঃ এই কর্তৃপদটা কি হচ্ছে? প্রাধান্য পাচ্ছে বা উক্ত হচ্ছে, বাকি সমস্ত কারক তখন অনুক্ত হচ্ছে বা প্রাধান্য পাচ্ছে না, কারণ
কর্তার যেই লিঙ্গ যেই পুরুষ যেই বচন, ক্রিয়াপত্রেরও সেই পুরুষ সেই বচন আছে। ঠিক আছে? কর্তা এখানে রামঃ, এখানে পুংলিঙ্গ প্রথম পুরুষ একবচন, আর ক্রিয়াপদেও কি আছে, প্রথম পুরুষ একবচন আছে। ঠিক আছে? বাক্যে কিম দিয়ে প্রশ্ন করে ছাগলান এই উত্তরটি পাওয়া যায়, যেটি দ্বিতীয়ার বহুবচনে আছে। কেনা দিয়ে প্রশ্ন করে দণ্ডাভ্যাম এই উত্তরটি পাওয়া যাচ্ছে, যেটি তৃতীয়ার দ্বিবচনে আছে। কস্মাৎ দিয়ে প্রশ্ন করলে ক্ষেত্রাৎ উত্তর পাওয়া যাচ্ছে, যেটা পঞ্চমীর একবচনে আছে। আর ক্রিয়াকে কিম কস্মিন দিয়ে প্রশ্ন করলে গৃহে এই উত্তরটি পাওয়া যাচ্ছে, যেটি সপ্তমীর একবচনে আছে। ঠিক আছে? শুনতে পাচ্ছেন তো সকলে? তো কিম শব্দের অর্থটা কি? আর কেনো কিম শব্দ? মানে কিম মানে হচ্ছে কি, মানে কি, কি কাকে আনছে, বা কিম কি আনছে, এই ধরনের। আর কেনা মানে হচ্ছে কার দ্বারা, কেনা মানে হচ্ছে কার দ্বারা। ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলা হচ্ছে, এখানে ক্রিয়াপদ বাক্যের অন্য পদগুলিকে অনুসরণ করেনি। করলে যেই পদে যেই লিঙ্গ যেই বিভক্তি যেই বচন, ক্রিয়াপদেরও সেই পুরুষ সেই বচন হতো। ঠিক আছে? ক্রিয়াপদ যেহেতু অন্য পদগুলোকে অনুসরণ করেনি, তাই তাদের মতো কোনো কিছু ক্রিয়াপদে হয়নি। ক্রিয়াপদের দ্বারা যেহেতু কর্তা প্রাধান্য পাচ্ছে, সেহেতু বাক্যে কর্তার যেই লিঙ্গ যেই বিভক্তি যেই বচন, ক্রিয়াপদেরও সেই পুরুষ সেই বচন হয়েছে। ঠিক আছে? তাহলে কর্তৃবাচ্য এখন স্পষ্ট। কারো কিছু প্রশ্ন জিজ্ঞাসা ইত্যাদি আছে কর্তৃবাচ্য নিয়ে? যদি থাকে তাহলে করুন। আচ্ছা, বুঝেছেন তাহলে? পঙ্কজবাবু স্পষ্ট তো? স্যার স্পষ্ট। এখানে একটা কোশ্চেন একটু ক্লিয়ার হয়নি একটা জিনিস, সেটা হচ্ছে স্যার, যে কোনো বাক্যের যদি আমি এই ক্রিয়াপদটাকে দেখি, তাহলে তো বুঝতে হবে স্যার হ্যাঁ, কর্তৃবাচ্য নাকি কর্মবাচ্য, তাই না স্যার? হ্যাঁ, বুঝতে পারবে। তার উপায়টা আমি বলছি। আহ, সাধারণত কি হয়, আত্মনেপদ তো আত্মনেপদ ধাতুরও হয়, কিন্তু কর্মবাচ্যের আত্মনেপদ থাকলে কি হবে, সবসময় ধাতুর পর একটা আপনি অন্তঃস্থ আকার খুঁজে পাবেন। কিন্তু নর্মাল ধাতুর ক্ষেত্রে অন্তঃস্থ আকারটা থাকে না। তার দ্বারাই বুঝতে পারবেন। আর কর্তা সবসময় তৃতীয়াতে পাবেন, এটাও একটা জিনিস কর্মবাচ্যে হলে। আর কর্তৃবাচ্য হলে তো ধাতুর পর অন্তঃস্থ ইয়া থাকবে না, আর কর্তা প্রথমাতেই থাকবে, কর্ম দ্বিতীয়াতে থাকবে। বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। পঙ্কজবাবু বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ, এবার যেমন ক্রিয়ায়া ইয়াদ উক্তম ভবতি তৎ প্রথমায়াম তিষ্ঠতি, ক্রিয়ার দ্বারা যেটা উক্ত হয় সেটা প্রথমাতে থাকে। अन्यानि सर्वाणि कारकानि स्वस्य স্থানে যথাবৎ তিষ্ঠতি, নিজের স্থানে যেমন থাকার তেরকমই থাকে। কর্মণি দ্বিতীয়া, করণে তৃতীয়া, সম্প্রদানে চতুর্থী, অপাদানে পঞ্চমী, অধিকরণে সপ্তমী, আর সম্বন্ধে ষষ্ঠী। ঠিক আছে? বলা হচ্ছে তাহলে ক্রিয়ার দ্বারা যেটি উক্ত হবে সেটি সবসময় প্রথমাতে থাকবে। কর্তৃবাচ্যে ক্রিয়ার দ্বারা কর্তা উক্ত হয়, তাই কর্তা প্রথমাতে থাকবে। বাকি সব কারক অনুক্ত হওয়ার জন্য কর্মকারক দ্বিতীয়ায়, করণ কারক তৃতীয়ায়, সম্প্রদান কারক চতুর্থীতে, অপাদান কারক পঞ্চমীতে, অধিকরণ কারক সপ্তমীতে, আর সম্বন্ধ বোঝালে ষষ্ঠী বিভক্তি হবে। ঠিক আছে? যেমন রামাহা হস্তেনা জলম আনয়তি, এখানে রাম হচ্ছে এখানে করণের দ্বিতীয়া হলো বলে যে কর্তায় ক্রিয়াপদ দ্বিতীয়া হবে তা কিন্তু নয়। ক্রিয়াপদ যেহেতু এটা কর্তৃবাচ্য বাক্য, কর্তা যেহেতু বলেছে, ক্রিয়াপদ কর্তা করছে। কেটে রামা কেটে যাচ্ছে স্যার, স্তব্ধা, আওয়াজ ক্লিয়ার নয় স্যার।
এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে রামः हस्ते जलम् आनयति, रामः हस्ताभ्यां जलम् आनयति, रामः हस्ताभ्यां जलानि आनयति। এই প্রতিটা বাক্য কর্তা আমার আওয়াজ এক থেকেই বচনে আসছে আছে স্যার। বলে তাহলে কি স্যার আমারই নেটের প্রবলেম হচ্ছে, লেফট করে জয়েন করবো স্যার? দাঁড়ান একটু। শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ স্যার, এখন শুনতে পেলাম তো। আচ্ছা, তাহলে দেখুন এখানে প্রথম লাইনে যে বাক্যগুলো আছে প্রতিটা বাক্যেই ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করছে। কর্তা যেহেতু প্রথম আর একবচনে আছে, ক্রিয়াপদগুলিও প্রথম আর একবচনে আছে। দ্বিতীয় লাইনে যে বাক্যগুলো রামৌ হস্তেন জলম আনয়তঃ, রামৌ হস্তাভ্যাম জলম আনয়তঃ, রামৌ হস্তাভ্যাম জলানি আনয়তঃ, এই বাক্যগুলিতে দেখুন কর্তা দ্বিবচনে আছে বলে ক্রিয়াপদগুলিও দ্বিবচনে আছে। ঠিক আছে, যদিও এখানে হস্তাভ্যাম এগুলোতে দ্বিবচন আছে, জ্বালানি এখানে বহুবচন আছে, কিন্তু এটা কর্ম আর করণ বলে এই ক্রিয়াপদে কোনো প্রভাব ফেলছে না, যেহেতু এটা কর্তৃবাচ্যের বাক্য। ঠিক আছে, তারপর রামাহ হস্তেন জলম আনয়ন্তি, রামাহ হস্তাভ্যাম জলম আনয়ন্তি, রামাহ হস্তাভ্যাম জলানি আনয়ন্তি। এখানে প্রথম লাইনের বাক্যগুলিতে কর্তা প্রথম এবার বলা হচ্ছে কি যে এখানে প্রথম লাইনের বাক্যগুলিতে, প্রথম লাইনের যে বাক্য সেগুলিতে কর্তা প্রথম আর একবচনে আছে, তাই ক্রিয়াপদও প্রথম পুরুষের একবচনে রয়েছে। ঠিক আছে, কর্তা যেহেতু প্রথম আর একবচনে রয়েছে, ক্রিয়াপদগুলিও প্রথম আর একবচনে রয়েছে। দ্বিতীয় লাইনের বাক্যগুলিতে কর্তা প্রথম আর দ্বিবচনে আছে, তাই ক্রিয়াপদও প্রথম পুরুষের দ্বিবচনে রয়েছে। রামো আনয়তঃ, রামো আনয়তঃ, রামো আনয়তঃ। আর তৃতীয় লাইনের বাক্যগুলিতে কর্তা যেহেতু বহুবচনে রয়েছে, তাই ক্রিয়াপদগুলিও বহুবচনে রয়েছে। ঠিক আছে, তাই ক্রিয়ার দ্বারা কর্তা উক্ত হয়েছে, তাই শুধুমাত্র কর্তা প্রথমাতে রয়েছে, বাকি সব কারকান্ত পদ নিজের যেই বিভক্তিতে থাকার কথা সেই বিভক্তিতেই রয়েছে। ঠিক আছে, এ বলছে কর্তায় পরস্ময় পদ ধাতু আর আত্মনেপদ ধাতুর রূপ যেমনকার তেমন হয় বলেছি আমি। ঠিক আছে, যেমন রামাহা বিদ্যালয়ম গচ্ছতি, গম ধাতু পরস্ময় পদী বলে গচ্ছতি, এখানে গচ্ছতি রূপ হচ্ছে। শ্যামাহা কার্তিকম পশ্যতি, এখানে পশ্যতি এটা পরস্ময় পদ ধাতু বলে এখানে পশ্যতি রূপটাও পরস্ময় পদের মতোই হয়েছে। ঠিক আছে, মাধবः বিহগম পশ্যতি, এখানেও দেখুন দৃশ ধাতু পরস্ময়পদী বলে পশ্যতি রকমের রূপ হচ্ছে। কিন্তু শুভঙ্করः পিতুঃ 10 রূপ্যকম লভ্যতে, অর্থাৎ শুভঙ্কর বাবার কাছ থেকে 10 টাকা পেয়েছে, এখানে লব ধাতু আত্মনেপদ বলে লভাতে রূপ হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু দেখুন অন্তস্থ যকার নেই, তাই বুঝতে হবে যে এগুলো সব কর্তৃবাচ্যের প্রয়োগ। ঠিক আছে, যদি আত্মনেপদ হতো সব ধাতুর এখানে দৃশ ধাতুও আত্মনেপদের রূপ হয়ে যেত, গম ধাতুরও আত্মনেপদের রূপ হয়ে যেত, লিক ধাতুরও আত্মনেপদের রূপ হয়ে যেত। ঠিক আছে, লব ধাতুরও হতো, শেপ ধাতুরও হতো, এবং ধাতুর পর একটা করে অন্তস্থ যকার এক্সট্রা যোগ হয়ে যেত। ঠিক আছে, তাহলে কর্তৃবাচ্যর হচ্ছে এগুলো বলার ছিল। এরপর হচ্ছে একটা কারিকা আছে, কারিকা বলতে একটা শ্লোক যেটার দ্বারা কর্তৃবাচ্যের সমস্ত নিয়মটা একবারে বলা হয়েছে। কি না, কর্তারি প্রথমা যত্র দ্বিতীয়াথ চ কর্মণি কর্তৃবাচ্যম ভবেৎ তত্তু
ক্রিয়া কর্তৃনুসারিণী। এই শ্লোকটা যদি আপনারা মনে রাখেন তাহলে কর্তৃবাচ্যের সমস্ত নিয়ম আপনাদের মাথায় থাকবে। কি বলা হচ্ছে যে কর্তারি প্রথমা যত্র, অর্থাৎ যেই প্রয়োগে কর্তা থেকে প্রথমা বিভক্তি থাকে। দ্বিতীয়াথ চ কর্মণি, কর্ম কারক থেকে দ্বিতীয়া বিভক্তি থাকে। ক্রিয়া কর্তানুসারিণী, ক্রিয়ার বচন পুরুষ ইত্যাদি সব কর্তা অনুসারে হয়, তাকে কর্তৃবাচ্য বলা হয়। ঠিক আছে, কর্তারি প্রথমা যত্র দ্বিতীয়াথ চ কর্মণি কর্তৃবাচ্যম ভবেৎ তত্তু ক্রিয়া কর্তানুসারিণী। এরপর কর্মণি বা কর্মবাচ্য কি বলা হচ্ছে? ক্রিয়ায়া কর্ম উক্তম স্যাৎ অন্যানি সর্বাণি অপি কারকাণি অনুক্তানি ভবেয়ুঃ। ক্রিয়ার দ্বারা কর্ম উক্ত হবে আর অন্যান্য সব কারক কি হবে? অনুক্ত বা অপ্রধান হবে। একটা বাক্য দেয়া হচ্ছে কি, রামেনা ছাগলাহ দণ্ডাভ্যাম তাড়য়িত্বা ক্ষেত্রাৎ গৃহে আনীয়ন্তে। আগে যে বাক্যটা আমরা বলেছিলাম, রামাহ ছাগলান দণ্ডাভ্যাম তাড়য়িত্বা ক্ষেত্রাৎ গৃহে আনয়তি, সেটারই এটা কর্মবাচ্য করা হলো। এখন দেখুন ওখানে আনায়াতি ক্রিয়াপদটা রামকে অনুসরণ করছিল, কারণ রামে এক বচন ছিল বলে আনায়াতি এখানেও এক বচন ছিল। কিন্তু এখানে এই বাক্যটা যেহেতু কর্মণি করা হলো, কর্মণিতে কর্মকে ক্রিয়াপদ অনুসরণ করবে। আর এখানে ছাগলাহা এটা কর্ম এবং এটা বহু বচনে আছে, তাই আনিয়ন্তে এখানেও বহু বচন হলো। এখানে আ উপসর্গ নি ধাতু, তারপর আমরা বলেছি ধাতুর পর একটা অন্তঃস্থ আকার যোগ হয়ে যাবে আনিয়া, তারপর লভান্তে যেরকম রূপ হয় বহু বচনে সেরকমই আনিয়ন্তে রূপ হয়ে গেল। ঠিক আছে, তাহলে রামেণা ছাগলাহা দণ্ডাভ্যাম, করণ কারকে কিন্তু তৃতীয়ায় থেকে গেল, অপাদানে পঞ্চমী থেকে গেল, আর অধিকরণে সপ্তমী থেকে গেল, কোনো চেঞ্জ নেই কিন্তু। ঠিক আছে, কি বলা হচ্ছে? এই বাক্যে ক্রিয়াপদ হলো আনিয়ন্তে, অর্থাৎ আনছে। ক্রিয়াপদটিকে কিম দিয়ে প্রশ্ন করলে ছাগলাহা এই উত্তরটি পাওয়া যায়, তাই ছাগলাহা হলো কর্মপদ। ছাগলাহা এই পদটিতে প্রথমার বহুবচন আছে, আর বাক্যের ক্রিয়াপদটিও প্রথম পুরুষের বহুবচনে আছে, তাই বাক্যে আনিয়ন্তে ক্রিয়ার দ্বারা ছাগলাহা এই কর্মপদটি প্রাধান্য পাচ্ছে বা উক্ত হচ্ছে। কারণ কর্মের যেই লিঙ্গ যেই পুরুষ যেই বচন, ক্রিয়াপদটিরও সেই পুরুষ সেই বচন। বাক্যে কহা দিয়ে প্রশ্ন করে রামাহা এই উত্তরটি পাওয়া যাচ্ছে, যেটি প্রথমাতে থাকার কথা, কিন্তু বাক্যটি যেহেতু কর্মণি আছে, অর্থাৎ কর্মবাচ্যে কর্তা তৃতীয়াতে থাকে। ঠিক আছে, তাই কর্মপদটির প্রাধান্য বা উক্ত হবার কারণে সেখানেই শুধুমাত্র প্রথমা। রামাহা এই পত্রে অপ্রধান বা অনুক্ত হবার কারণে তার যেই বিভক্তিতে হবার কথা, অর্থাৎ কর্তা যদি অনুক্ত হয় তৃতীয়া বিভক্তিতে থাকার কথা, তাই কর্তা তৃতীয়া বিভক্তিতেই আছে। কেনা দিয়ে প্রশ্ন করে দণ্ডাভ্যাম এই উত্তরটি পাওয়া যাচ্ছে, যেটি তৃতীয়ার বহুবচনে আছে। ক্রিয়াকে কস্মাৎ দিয়ে প্রশ্ন করে ক্ষেত্রাৎ উত্তর পাওয়া যাচ্ছে, যেটা পঞ্চমীর এক বচনে আছে। আর ক্রিয়াকে কস্মিন দিয়ে প্রশ্ন করে অধিকরণ কারকে কস্মিন দিয়ে প্রশ্ন করে গৃহে উত্তর পাওয়া যাচ্ছে, যেটা অধিকরণ কারক, সেটা সপ্তমীতেই আছে। ঠিক আছে, এখানে ক্রিয়াপদ বাক্যের অন্য পদগুলিকে অনুসরণ করেনি, করলে যেই পদে যেই লিঙ্গ যেই বিভক্তি যেই বচন, ক্রিয়াপদেরও সেই পুরুষ সেই বচন হতো। ক্রিয়াপদের দ্বারা যেহেতু কর্ম প্রাধান্য পাচ্ছে, সেহেতু বাক্যে কর্মের যেই লিঙ্গ যে বিভক্তি বচন, ক্রিয়াপদেরও সেই পুরুষ বচন হয়েছে। ঠিক আছে, এরপর এখানেও দেখুন রামেণা হস্তেনা জলম আনীয়তে, রামেণা হস্তাভ্যাম জলম আনীয়তে, রামেণা হস্তাভ্যাম জলম আনীয়তে। এই পুরো বাক্যটাতে রামেণা জলম এটা যেহেতু কর্মবাচ্যে কর্মকেই ক্রিয়াপদ অনুসরণ করে, আর সেটা এক বচনে আছে, তাই সব জায়গায় জলম আনীয়তে জলম আনীয়তে জলম আনীয়তে। ঠিক আছে, যদিও হস্তাভ্যাম এখানে দ্বিবচন করা হয়েছে, তাই রামাভ্যাম বা রামাইহি বহুবচন করলেও ক্রিয়াপদে কোনো চেঞ্জ হবে না। কিন্তু
জলে আনিয়েতে, এখানে জলে এখানে দ্বিবচন করা হলো, তাই আনিয়েতে এখানেও কি হয়ে গেল, দ্বিবচন হয়ে গেল। জলে আনিয়েতে, জলে আনিয়েতে। আর এখানে জ্বালানি আনিয়ন্তে, এখানে জ্বালানি এখানে বহুবচন হলো বলে জ্বালানি আনিয়ন্তে, জ্বালানি আনিয়ন্তে, জ্বালানি আনিয়ন্তে হলো। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, এই লাইনের এখানে প্রথম লাইনের বাক্যগুলিতে কর্ম প্রথম আর একবচনে আছে, তাই ক্রিয়াপদও প্রথম পুরুষের একবচনে রয়েছে। দ্বিতীয় লাইনের বাক্যগুলিতে কর্ম প্রথম আর দ্বিবচনে আছে, তাই ক্রিয়াপদও প্রথম পুরুষের দ্বিবচনে আছে। তৃতীয় লাইনের বাক্যগুলিতে কর্ম প্রথম আর বহুবচনে আছে, তাই ক্রিয়াপদও প্রথম আর বহুবচনে রয়েছে। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে তাহলে, ক্রিয়ার দ্বারা কর্ম উক্ত হয়েছে, তাই শুধুমাত্র কর্ম প্রথমাতে রয়েছে, বাকি সব কারকান্ত পদ নিজের যেই বিভক্তিতে থাকার কথা সেই বিভক্তিতেই রয়েছে। ঠিক আছে, স্যার একটা আর প্রশ্ন বলছি স্যার, হুম এই যে স্যার এখানে জল আনছে এটা তো বোঝা গেল স্যার, জলে আনিয়েতে হুম দুটি জল আনছে, এটি কি স্যার দুটি জল কি করে স্যার হয়, বা জলগুলি আনছে জলানি? দুটি জল, দেখুন এখানে জলের পরিমাণ তো ২ কিংবা ১ এর দ্বারা বোঝাতে পারি না, কিন্তু আমি বলতে পারি যে দুটি জল বলতে আমি বোঝাচ্ছি যে গঙ্গা নদীর জল আর যমুনা নদীর জল, এরকম আমি দুটো জল বোঝাচ্ছি, সেরকম তো হতে পারে। সংখ্যাগত একত্ব দ্বিত্ব হয়তো না বোঝানো যেতে পারে, কিন্তু বিশেষ প্রকারগত তো একত্ব দ্বিত্ব বলতেই পারি। ঠিক আছে, ঠান্ডা গরম দুটি জল আনছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ সেই হিসেবে এখানে একবচন দ্বিবচন বহুবচন বলতেই পারি আমরা, অসুবিধা নেই কোনো। আচ্ছা, পঙ্কজ বাবু সব বুঝতে পেরেছেন তো, কোনো প্রশ্ন নেই? স্যার বুঝতে পেরেছি স্যার। হুম, এরপর কর্তৃবাচ্যের ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম আত্মনেপদ পরস্মৈপদ দুটোতেই হয়, কর্মতে ধাতু শুধু আত্মনেপদেই হয়, আহ, আর ধাতুর পর একটা অন্তস্থ যকার বেশি শোনা যায়। ঠিক আছে, যেমন রামেণ বিদ্যালয়ः গম্যতে, শ্যামেন কার্তিকः দৃশ্যতে, মাধবেন विहगः दृश्यते, तन्मयेन परीक्षायां लिख्यते, बुद्धदेवेन वर्गे पठ्यते, শুভঙ্করেণ পিতুঃ দশরূপ্যকম লভ্যতে। শুভঙ্করেণ এখানে কর্তা থেকে তৃতীয়া হলো, কিন্তু পিতুঃ এটা পঞ্চমীর একবচন আছে বলে কোনো চেঞ্জ হলো না। শুভঙ্করেণ পিতুঃ দশরূপ্যকম লভ্যতে, অমিতেন গুরুঃ সেব্যতে। ঠিক আছে, অমিত গুরুর সেবা করছে, অমিতেন গুরু সেব্যতে। এখানেও একটা শ্লোক আছে, কর্মণি প্রথমা যত্র তৃতীয়ার্থ চ কর্তরি কর্মবাচ্যম ভবেত্তত্তু ক্রিয়া কর্মানুসারিণী। অর্থাৎ যেই প্রয়োগে কর্ম থেকে প্রথমা বিভক্তি হয়, কর্তা থেকে তৃতীয়া বিভক্তি হয়, ক্রিয়ার বচন ও পুরুষ কর্মানুসারী হয়, তাকে কর্মবাচ্য বলা হয়। ঠিক আছে, ভাববাচ্য, ভাববাচ্য তখনই হবে যখন বাক্যে কর্ম থাকবে না। ঠিক আছে, यत्र বাক্যে কেবলম কর্তা তিষ্ঠতি কর্ম ন তিষ্ঠতি তত্র ভাবে বাক্যম ভবতি। যেখানে কর্ম থাকে না সেখানেই ভাববাচ্যে বাক্য হবে। ভাবে কর্তা তৃতীয়ায়াম ভবতি, ভাববাচ্যে কর্তা তৃতীয়াতে হবে। ক্রিয়াপদঞ্চ কর্মণি যথা ভবতি তথৈব ভবতি, ক্রিয়াপদ কর্মবাচ্যে যেরকম হয় সেরকমই হবে।
कर्मणः अभावात् सर्वदा केवलं क्रियायाः सर्वदा केवलं प्रथमायाः एकवचने एव रूपं भवेत्। যেহেতু কর্ম থাকে না তাই ক্রিয়া সবসময় প্রথমার একবচনেই রূপ হবে। যেমন রামাহ সেতে, এখানে কোনো কর্ম নেই তাই রাম এটা কর্তা আর সেতে ক্রিয়াপদ, তাই কর্তা থেকে তৃতীয়া হয়ে যাবে। আর সি ধাতুর রূপ হচ্ছে শয়্যাতে, রামেণ শয়্যাতে। রামাহ ভবতি, ভবতি এটা হচ্ছে অকর্মক ধাতু, কর্ম থাকে না, ঠিক আছে। রামেণ, রামাহ এটা কর্তা, ভবতি হচ্ছে আহ, ভবতি হলো ক্রিয়াপদ, তাই রামেণ এখান থেকে তৃতীয়া হয়ে গেল। আর ভবতি এটার কর্মবাচ্যে যেমন রূপ হয় ক্রিয়াপদে সেরকম ভূয়াতে রূপ হয়ে গেল। বৃক্ষঃ বর্ধতে, বৃক্ষকর্তা সেখান থেকে তৃতীয়া হয়ে গিয়ে বৃক্ষেণ। আর বৃদ্ধ ধাতু অন্তস্থ যকার আর আত্মনেপদের যেমন রূপ হয় বর্ধ্যাতে রূপ হয়ে গেল, ঠিক আছে। ভাববাচ্যেরও একটা শ্লোক আছে, ভাব ভাববাচ্যে ক্রিয়াম ভক্তি ন কর্তারম ন কর্ম চ, অর্থাৎ ভাববাচ্যে ক্রিয়ায় প্রাধান্য পায়, কর্তা কর্ম প্রাধান্য পায় না। তত্র কর্তা তৃতীয়ায়াম ক্রিয়া ভাবানুসারিণী, কর্তা তৃতীয়াতে হয় আর ক্রিয়া ভাব অর্থাৎ ক্রিয়া অনুসারী হয়। তাহলে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য বুঝতে পেরেছেন পঙ্কজবাবু এবং সোমনাথ বাবু? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। হুম। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কিছু প্রশ্ন বা অসুবিধা জিজ্ঞাসা যদি থাকে তাহলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন নেই, তাই তো? আচ্ছা, তাহলে আমি যদি আপনাদের এখন কিছু বাক্য দিই আপনারা করতে পারবেন তো? হ্যাঁ স্যার, চেষ্টা করতে পারবো। আচ্ছা, তাহলে আপনাদের কিছু বাক্য দিচ্ছি এখন। দাঁড়ান একটু দিচ্ছি।
আচ্ছা, ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। হ্যাঁ। এই বাক্যগুলো করবেন সকলে। লিখে করবেন, আগে লিখবেন, তারপর আমাকে বলবেন, এবং লেখার পর গ্রুপে একটা করে ছবি পাঠাবেন সকলে। কারণ বানান ভুল হলে না হলে আমি বুঝতে পারছি না। স্যার গীত শব্দটা কি স্যার নপুংসকলিঙ্গ? হুম, হুম, হুম।
হ্যাঁ স্যার, করেছি স্যার। আচ্ছা, প্রথমটা কি করেছেন বলুন? স্যার, শ্যামলেন অন্নঃ হুম, খাদ্যেতে। আন্নাহা হয় না, আন্নামি হয়, নপুংসকলিঙ্গ শব্দ। ঠিক হ্যাঁ স্যার, আছে, ঠিক করে শ্যামালেনা অন্নম অন্ন। খাদ্যেতে। স্যার ঠিক করে তারপর? নিল। স্যার হুম, তারপর এটা গাই কয়া গীতম হুম, গীয়তে। হুম। স্যার ঠিক আছে না চেঞ্জ করতে হবে কিছু? না, এটা ঠিক আছে, একদম ঠিক। তারপর এটা করেছি স্যার পূজকেন হুম, দেবতাহা হুম, পূজ্যেতে। হুম। ঠিক আছে দেবতাহা কেন করেছেন? স্যার, দেবতাম লেখা আছে। দেবতাম এখানে কি আছে? বহু বচন আছে না এক বচন? এক বচনই তো মনে হচ্ছে স্যার। তাহলে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের এক বচনের যেটা রূপ হবে সেটা হবে কর্মবাচক। লতা শব্দের প্রথম আর এক বচনে কি রূপ হয়? হ্যাঁ হ্যাঁ স্যার, ভুলটা বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ, লতা শুধু হবে, হ্যাঁ, হা হাটা বিসর্গ আসবে না। হুম, আর স্যার পরেরটা করেছি স্যার কৃষকেনা হুম, কৃষি কার্যঃ ক্রিয়তে। হুম, হুম। ঠিক হয়েছে স্যার এটা? কৃষকের না, কারিয়াহা নয়, কারিয়াম শব্দ নপুংসক লিঙ্গ শব্দ। ও, কৃষি সরি, কারিয়ামই হয়। অনশ্বর হয়ে গেছে। আচ্ছা, ক্রিয়তে হুম, বানানটা স্যার কয়টা ফলে হ্রস্বইকার? হুম, এখানে রসবেকারি হয়। ও স্যার, অ্যাকচুয়াল কয় রিকার না? হুম। কয় না, রিকার অ্যাকচুয়াল কি ধাতু, বলে? হ্যাঁ অ্যাকচুয়াল ধাতু হচ্ছে ক্রি ধাতু, কিন্তু এটার কর্মনীতে এরকম রূপ হয়। ও ঠিক আছে স্যার, তাহলে স্যার ঠিকই করেছে, ওটা দেখেই করেছে। কয়টা ফলাও হ্রস্বইকার, অন্তস্থ তয়কার। হুম। আর দ্বিতীয় বাক্যটা কি হবে সোমনাথ বাবু? দ্বিতীয় বাক্যটা বললেন না তো, বালিকা ওদনম পাচাতি। স্যার ওটা করিনি স্যার, চোখেই পড়েনি স্যার, দেখছি। ঠিক আছে স্যার, বলছি। হুম। আচ্ছা, পঙ্কজ বাবু আপনি হ্যাঁ স্যার, আমি করেছি স্যার। বলুন। বলো স্যার। হুম, স্যার বালিকয়া ওদনম পচ্যতে। হুম। ওদনম নয়, ওখানে ওদানাহা হবে, এটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ। স্যার অকারান্ত। অন্য স্যার, স্যার অন্য শব্দটা কি স্যার? তাহলে নপুংসকলিঙ্গ না স্যার অন্যটা? কোনটা? অন্য অন্য প্রথমটা। অন্যটা নপুংসক লিঙ্গ শব্দ, কিন্তু ওদানাটা হচ্ছে ওদনটা
আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। পুংলিঙ্গ। এটা একটা কঠিন বিষয় স্যার, লিঙ্গ নির্ধারণ করাটা একটা কঠিন বিষয়। হ্যাঁ, ওই জন্যই অভ্যাস করতে হবে। অভ্যাস না করলে তো হবে না। ঠিক আছে? উদানম শব্দের অর্থটা কি স্যার? ওদানম মানে হচ্ছে চাল। চাল রান্না করছে। স্যার একটা প্রশ্ন করছি স্যার। আহ, হুম, স্যার সংস্কৃতে এই যে আহ, মানে একটা কোনো বাক্য রচনা করতে গেলে স্যার সমস্যা হচ্ছে, হুম, সমস্যা বলতে শব্দের অভাব বোধ হচ্ছে, মানে হয়তো স্যার একটু ব্যাকরণ মানে বুঝতে পারছি, কিন্তু স্যার শব্দগুলো খুঁজে পাচ্ছি, মানে কি লিখবো বুঝতে পারছি না। তো স্যার শব্দের স্টক বাড়ানোর উপায়টা কি স্যার? শব্দের স্টক বাড়ানোর উপায় এই মানে বাক্য নিজে থেকে কিছু করা। ঠিক আছে? আমি করতে আজকে গিয়ে আপনাদের স্যার একটা বাধা বাধা হচ্ছে স্যার, মানে অসুবিধা হচ্ছে যে একটা বিষয় সম্বন্ধে যদি লিখতে যাই, মানে স্যার যেমন কাজ দিয়েছেন এবার ওটা নিয়ে ভাবতে গেলেও তো স্যার শব্দ মানে বাংলায় বানিয়ে নিতে পারছি, কিন্তু ওটাকে সংস্কৃতে ট্রান্সলেট করতে পারছি না, এইখানে সমস্যা হুম, হচ্ছে। হুম। তার জন্য কি করতে হবে? আহ, এই যে কাজগুলো দেয়া হচ্ছে, ঠিক আছে, সেগুলো খুব ভালো করে করতে হবে। আর তাছাড়া উপায় হচ্ছে আহ, যখন আপনারা পড়ছেন কোনো কিছু, ঠিক আছে, তখন একটু খেয়াল রেখে পড়তে হবে। খেয়াল রেখে পড়তে হবে বলতে কোন লিঙ্গটা কিরকম হচ্ছে না হচ্ছে ইত্যাদি ভালো করে একটু লক্ষ্য নজর রেখে তারপর পড়তে হবে। আর এছাড়াও যদি বলেন তাহলে এই মানে যেই সম্মুখীনগুলো হচ্ছেন করতে গিয়ে ওটাই শেখার উপায়। মানে বারবার আপনারা যদি এইটার কি লিঙ্গ এটার কি লিঙ্গ এরকম সমস্যায় পড়েন, তখনই আপনি সেটার উপায় খুঁজে বার করার চেষ্টা করবেন, আমাকে জিজ্ঞাসা করবেন, কিন্তু কিংবা হয়তো গুগলে সার্চ করলেন। এইভাবেই শিখবেন। ঠিক আছে? তাই যত সমস্যা হবে তত আরো চেষ্টা করুন যাতে আরো বেশি বেশি করে করতে পারেন, সেরকম চেষ্টা করুন। স্যার হুম, এখানে তো স্যার আপনি যেগুলো এখন কাজ করতে দিলেন এখানে দেখে দেখে স্যার শব্দগুলো পেয়ে যাচ্ছি, কিন্তু স্যার যদি হুম, মনে আমি ধরুন স্যার ভাবতে যাচ্ছি কোনো শব্দ হুম, ইয়ে হচ্ছে, তো স্যার এই শব্দ কি স্যার গুগলে সার্চ করলে বা ওই অষ্টাধ্যায়ী অ্যাপে বাংলায় লিখে দিলে কি হুম, স্যার সংস্কৃত ফর্মটা দিয়ে দিবে যে বাংলার এটা মানে এই শব্দের সংস্কৃত ফর্ম হচ্ছে এইটা, মানে এর সংস্কৃত রূপ হচ্ছে এটা, এটা কি পাওয়া যেতে হুম। পারে অষ্টাধ্যায়ী অ্যাপে? হ্যাঁ, পাওয়া যেতে পারে কখনো কখনো। সবসময় পাওয়া যাবে না, সব শব্দের পাবেন না, কিছু কিছু শব্দের পেতে পারে। তবে কি স্যার এই এইগুলো স্যার মানে একটা বোকা বোকাই প্রশ্ন স্যার, কিন্তু আপনারা যখন স্যার পড়াশোনা করেছিলেন তখন স্যার আপনারা এই হুম। ভোকাবুলারি স্টক কিভাবে বাড়িয়েছিলেন স্যার? কোনো বাংলা থেকে সংস্কৃত এই ডিকশনারি কি কিনতে হয় বা কিছু, বা অন্য না কোনো না না, আমরা কিছু কিনিনি। আমরা ওই এইভাবেই মানে শিখেছি ওই উম, অভ্যাস করেছি, প্রচন্ড বাক্য ইত্যাদি অভ্যাস করেছি। আর অভ্যাস করার পর আহ, সাধারণত অভ্যাস করেছি, তারপর অভ্যাস করতে গিয়ে যে সমস্যাগুলো হয়েছে, ঠিক আছে, সেগুলো আমরা স্যারেদের সঙ্গে আলোচনা করেছি কিংবা নিজেরা চেষ্টা করেছি কোনো বই ইত্যাদি থেকে পাওয়া যায় কিনা, কিন্তু আপনি যেরকম বলছেন ওরকম কোনো বই আসলে পাওয়া যায় না। ঠিক আছে? আহ, বই পাওয়া যায় না, সেই জন্য কি হয়েছে, আহ, আমরা ওই স্যারেদের থেকে জেনে জেনেই শিখেছি প্রথমত, আর দ্বিতীয়ত নিজেরা গুগল ইত্যাদি করে খুঁজে
যেটুকু পেয়েছি সেইটুকু। স্যার গুগলে সার্চ করলে স্যার কি করতে হবে, কি করে সার্চ করতে হবে, প্রসিজার, যেই পদ্ধতি? শব্দটা আপনি খুঁজছেন, শব্দটা লেখার পর তার লিঙ্গ, যেমন ধরুন লিখলেন আপনি ওদানা শব্দ কা অর্থা আর লিঙ্গ, এরকম লিখলে না ওখানে স্যার, দিয়ে আমার দেবে। তো উল্টোটাতে অসুবিধা, বাংলা থেকে সংস্কৃততে নিয়ে যেতে। মানে আমি তো ট্রান্সলেট করতে গেলে স্যার তো সমস্যাটা হচ্ছে, তো সে বাংলা শব্দকে আমি কি করে সংস্কৃততে রূপান্তরিত আর করব? বাংলা শব্দকে রূপান্তরিত করার একটা উপায় আছে। আপনি যদি ইংলিশটা জানেন সেই শব্দটা, ইংলিশটা জানার পর একটা আমি ডিকশনারির লিংক আপনাদের গ্রুপে দিচ্ছি। সেই ইংলিশটা লিখলে ইংলিশটা আপনি ওখানে ইনপুট করলে সংস্কৃতটা আউটপুট হিসেবে আসে। ঠিক আছে, আমি গ্রুপে লিংকটা শেয়ার করে দিচ্ছি, আপনাদের গ্রুপে দেখুন পাঠাচ্ছি। ইংলিশটা তবে জানতে হবে আপনাকে, ওই শব্দের ইংলিশটা আপনি যদি জানেন। আর এরকম কি স্যার কোনো বই কিনতে পাওয়া যায় হার্ড কপি আকারে? মানে এটা যেটা স্যার হার্ড সফট কপি হচ্ছে। কপি বাংলা থেকে সংস্কৃত আপনি ওরকম হার্ড কপি কোনো বই পাবেন না। ঠিক আছে, হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু আমরা এত বছরে কোথাও সেরকম দেখিনি বই। সে ইংরেজি থেকে সংস্কৃত? ইংরাজি থেকেও সংস্কৃত পাবেন না, কিন্তু হিন্দি থেকে সংস্কৃত পেতে পারেন, আপটে ডিকশনারি আছে। ও, সেই ক্ষেত্রে স্যার হিন্দি শব্দটা জানতে হবে খালি, তাই তো স্যার? হুম হুম হুম। আর এখন যেটা লিঙ্ক দিয়েছি এখান থেকে আপনি এই করতে পারবেন, ওই ইংলিশ থেকে সংস্কৃতটা পেয়ে যেতে পারবেন, যে লিঙ্কটা দিয়েছি ওখানে আপনি যদি শব্দের ইংলিশটা দেন তাহলে সংস্কৃতটা দেবে। স্যার বলছি হিন্দি থেকে সংস্কৃতের যে বইটি, তার নামটা একটু যদি বলে দেন স্যার। আপটে ডিকশনারি। কি স্যার? আপটে, APTE, আপটে ডিকশনারি। ও স্যার, এটা কি মার্কেটে অ্যাভেলেবেল, মানে মোটামুটি হ্যাঁ সব হ্যাঁ হ্যাঁ জায়গায় হ্যাঁ পাওয়া? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায় এটা। পঙ্কজ বাবু, আপনি বাকি সবগুলো করেছেন তো? হ্যাঁ স্যার, সব করেছি স্যার। আচ্ছা, আমি আজকে আপনাদের একটা বাক্যের লিস্ট দেবো, যেখানে অনেক বাক্যের সংগ্রহ আছে। আপনারা রোজ রোজ দুটো তিনটে করে করবেন, বাক্য করে আমাকে পাঠাবেন। ঠিক আছে, যতদিন এখন ক্লাস হবে প্রতিদিন একটা দুটো করে বাক্য আপনারা চেষ্টা করবেন করার। ঠিক আছে, করে আমাকে পাঠাবেন, আমি দেখবো, দেখে কিংবা যদি ওই বাক্যগুলো করতে গিয়ে যদি আহ, আর যেই বাক্যগুলো পাঠাবো ওগুলো যদি সবগুলো করেন, আপনার অনেকটা ভোকাবুলারি অনেকটা বাড়বে। ঠিক আছে, তাই চেষ্টা করবেন স্যার মোটামুটি। এটা বাচ্চা পরিবর্তন স্যার, স্যার এটা কি বাচ্চা পরিবর্তন করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চা পরিবর্তন করবেন। আচ্ছা, আর আর কারো যদি কিছু প্রশ্ন থাকে তাহলে মোটামুটি আজকে আমাদের কর্মবাচ্য, কর্তৃবাচ্য আর ভাববাচ্য, অর্থাৎ কর্মণি, কর্তারি আর ভাবে সমস্তটাই শেখা হলো। ঠিক আছে, বাক্যও কিছু অভ্যাস করেছি, আরো কিছু বাক্য অভ্যাস করতে হবে। এছাড়া যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। স্যার বলছি আজকে, হুম, বলুন। আজকে যে ওগুলো পড়ানো হলো স্যার, ওইগুলো স্যার পিডিএফটা, আর স্যার যে বাক্যে পরিবর্তন করতে হোমওয়ার্কটা দিচ্ছেন, ওটারও পিডিএফটা আসেনি স্যার? না, ওটা পাঠাইনি, আমি পাঠাচ্ছি, ক্লাস শেষ হলে পাঠাচ্ছি। ঠিক ঠিক আছে। আছে।
ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি।